আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএসসি 27 এবং 28-এর যারা শিক্ষার্থী আছো, তোমাদের গতদিনে আমি কেমিস্ট্রি 3য় চ্যাপ্টারের পরমাণু কণিকা পর্যন্ত পড়াইছিলাম। তো সেই অনুযায়ী আজকে আমরা পরমাণু কণিকার পরের অংশগুলো নিয়ে ডিসকাস করব। আজকে যেগুলো বিষয় নিয়ে ডিসকাস করব এগুলো তোমাদের সিকিউ কোশ্চেনে অর্থাৎ সৃজনশীল প্রশ্নে আসার সম্ভাবনা সব থেকে বেশি। তো প্রথমে আমরা কেমিস্ট্রি 3য় চ্যাপ্টারের 40 পেজে একটা টেবিল দেওয়া আছে, সেটা হলো 3.05। 40 পেজে যে টেবিলটা আছে সেই টেবিলে যে প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন কণিকা সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে, সেই টেবিলটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো প্রোটন, ইলেকট্রন ও নিউট্রনের এই টেবিলটাতে যে বিষয়গুলো দেওয়া আছে সেগুলা এমসিকিউ প্লাস সিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন, আমি জাস্ট তোমাদের তথ্যগুলা সহজভাবে কিভাবে মনে রাখা যায় সেই জিনিসটা দেখাচ্ছি। প্রোটনের প্রকৃত আধান বা চার্জ আছে। প্রকৃত আধান বা চার্জ দেওয়া আছে। প্রোটনের প্রকৃত আধান বা চার্জ কত? 1.60 into 10⁻19 আর চার্জের একক হবে কুলম্ব। অনুরূপভাবে ইলেকট্রনের ক্ষেত্রে হবে 1.60 into 10⁻19 কুলম্ব। আর নিউট্রন, অবশ্যই তোমরা জানো যে নিউট্রন আধান নিরপেক্ষ, অর্থাৎ ওর কোনো চার্জ থাকে না। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের পূর্বের ক্লাসে প্রোটন এবং ইলেকট্রন আর নিউট্রন সম্পর্কে পড়াইছিলাম। আজকে একটা তথ্য দিই যে প্রোটন সবসময় পজিটিভ চার্জের, যেহেতু নিউক্লিয়াসে থাকে। আর মাথায় রাখবো আমরা প্রোটনের চার্জ পজিটিভ, এই কারণে যেহেতু এটা একটা চার্জের ব্যাপার, এই কারণে প্রোটনের সামনে প্লাস চার্জ আসবে। আর ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জে, তাহলে এর সামনে মাইনাস চিহ্ন আসবে, এটা মাথায় রাখবো। এখানে আরেকটা জিনিস ভাইয়া, যে 10 এর উপরে 19 আছে কিন্তু সামনে মাইনাস, এটাকে কি বলবো? অবশ্যই এটাকে আমরা মাইনাস না বলে ইনভার্স বলবো, যে 10 ইনভার্স 19। ঠিক আছে, যেটা ম্যাথে মাইনাস সেটা কেমিস্ট্রি ফিজিক্সে আমরা বলবো ইনভার্স। ঠিক আছে, এরপরে প্রকৃত ভর আছে, এই তিন কণার প্রকৃত ভর। তাহলে ভাই মনে রাখবো কিভাবে? জাস্ট এভাবে মনে রাখবো যে প্রোটন এবং ইলেকট্রনের চার্জ সমান, শুধু চিহ্নটা আলাদা। প্রোটনের ক্ষেত্রে পজিটিভ চার্জ চিহ্ন হবে আর ইলেকট্রনের ক্ষেত্রে নেগেটিভ চিহ্ন হবে। ঠিক আছে, এরপরে আমরা প্রকৃত ভর নিয়ে পড়ব। তাহলে এই তিনটার প্রকৃত ভর, প্রকৃত ভর প্রোটনের কত হবে, ইলেকট্রনের কত হবে, নিউট্রনের কত হবে? দেখো, প্রোটনের ক্ষেত্রে প্রকৃত ভর হবে 1.67 into 10⁻24 গ্রাম। আর নিউট্রনের ক্ষেত্রে হবে 1.67 গুণন 10⁻24 গ্রাম। আর ইলেকট্রনের ক্ষেত্রে হবে 9.11 into 10⁻28 গ্রাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা জিনিসের মধ্যে মিল পাবা প্রকৃত ভরে, সেটা হলো প্রোটন এবং নিউট্রনের ক্ষেত্রে এর মান কিন্তু একই, বাট ইলেকট্রনের মানটা এদের দুজনের থেকে আলাদা। তবে একটা জিনিস তোমাদের বলি, পূর্বের যে বইগুলো ছিল সেই বইগুলোতে 1.67 into 10⁻24 এর মধ্যে প্রোটন এবং নিউট্রনের এই ভরটা কিন্তু পার্থক্য ছিল এক জায়গায়। সেটা হলো প্রোটনের ক্ষেত্রে ছিল 1.673 into 10⁻24 আর নিউট্রনের ক্ষেত্রে ছিল 1.675 into 10⁻24 গ্রাম। এটা আগের বইগুলোতে ছিল। তো ভাই আমরা কোনটা পড়বো? অবশ্যই আমাদের বইয়ে যেটা আছে এখন এসএসসি 27 এবং 28-এর বইয়ে, সেই মানটা আমরা মুখস্থ করে রাখবো এবং পরীক্ষায় সেটি ইউজ করব। ঠিক আছে, তো এখানে আমরা প্রকৃত ভর করলাম। প্রকৃত ভরের পর এরপরে এখানে আপেক্ষিক আধান আছে এবং আপেক্ষিক ভর আছে। এই টেবিলটা তোমরা ভালো করে মুখস্থ রাখবে এমসিকিউ এবং সিকিউ অংশের জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হলো পারমাণবিক সংখ্যা, সেটা নিয়ে আলোচনা করব। তা আমরা আলোচনা করি। তো প্রথমে আমরা পারমাণবিক সংখ্যার ক্ষেত্রে, পারমাণবিক সংখ্যা কি
পারমাণবিক সংখ্যা, তোমরা যেহেতু নতুন ব্যাপারগুলো জানো না, এই কারণে একটু ধৈর্য ধরে শিখতে হবে, তাহলে আশা করি তোমাদের এই বিষয়ে সমস্যা থাকবে না। পারমাণবিক সংখ্যার ক্ষেত্রে একে ইংরেজিতে বলা হয় অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার, তাহলে পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার। পারমাণবিক সংখ্যা কি? তোমাদের বইয়ের ডেফিনিশনে লেখা আছে কোন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত, কোন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত, কোন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যাকে ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা বলে। কোন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যাকে ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা বলে, পারমাণবিক সংখ্যা বলে। সংখ্যাটা খুবই ইন্টারেস্টিং একটা সংখ্যা। এই ডেফিনিশনটা থেকেই পারমাণবিক সংখ্যা সম্পর্কে ধারণা পাওয়া যাবে। দেখো, আমি তোমাদের এই ডেফিনিশন থেকে একটা সুন্দর লাইন শিখাবো, যে লাইনটা মনে রাখতে পারলেই পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যেমন দেখো, এখানে বলছে একটা পরমাণুর নিউক্লিয়াস অবস্থিত, তাহলে এটা একটা ধরো পরমাণু, এটা হলো তার নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসে কি থাকে? নিউক্লিয়াসে কি থাকে? নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে, আর নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে ইলেকট্রন সর্বদা ঘুরতে থাকে। এই বিষয়টা কোথায় শিখলাম? গত ভিডিওতে আমি তোমাদের বলছিলাম, তোমরা যারা করো না পূর্বের ভিডিওটা দেখে আসতে পারো। এরপরে তাহলে নিউক্লিয়াসে কি থাকে? নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন। নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন ও নিউট্রন। নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন। এরপরে নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন। তাহলে এখানে বলছে নিউক্লিয়াসে থাকা, অবস্থিত মানে থাকা প্রোটনের সংখ্যা। নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন সংখ্যা থাকবে সেই সংখ্যাটাকেই পারমাণবিক সংখ্যা বলে। তাহলে ধরে নিলাম এটা একটা পরমাণু, যার নিউক্লিয়াস আছে, এখানে নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন এবং নিউট্রন। ধরো এটা একটা অজানা পরমাণু, যে পরমাণুর নিউক্লিয়াসে 17টা প্রোটন আছে, আমি পি দিয়ে প্রোটনকে ইন্ডিকেট করলাম, তাহলে 17টা পি আছে। তাহলে এই সংখ্যা অনুযায়ী এই পরমাণুর পারমাণবিক সংখ্যা কত বলো দেখি? হ্যাঁ, অবশ্যই তোমরা বলতে পারবা যে পারমাণবিক সংখ্যা এখানে হবে, যেহেতু ভাইয়া নিউক্লিয়াসে থাকে যে প্রোটন সংখ্যা সেটাই পারমাণবিক সংখ্যা, তাহলে নিউক্লিয়াসে আছে কতটি প্রোটন সংখ্যা? 17টি। তাহলে পারমাণবিক সংখ্যা কত হবে? অবশ্যই 17। বুঝছো? তাহলে এই পারমাণবিক সংখ্যা আর নিউক্লিয়াসে থাকা প্রোটন সংখ্যাকে আমরা কি বলতে পারি? সমান বলতে পারি। কারণ নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকে, যত সংখ্যক প্রোটন, সেইটাই যদি পারমাণবিক সংখ্যা হয়, তাহলে আমরা বলতে পারি যে প্রোটন সংখ্যা ইজ ইকুয়াল টু পারমাণবিক সংখ্যা। প্রোটন সংখ্যা ইজ ইকুয়াল টু পারমাণবিক সংখ্যা। তাহলে আমি যদি বলি এই পরমাণুর প্রোটন সংখ্যা কত? 17, পারমাণবিক সংখ্যা কত? 17। অবশ্যই এই সম্পর্কে আর আশা করি কোনো সমস্যা থাকবে না। এরপরে আমাদের বইয়ের 40 পেজে, চ্যাপ্টার 3 40 পেজের শেষের দিকে লাইনে একটা দেখতে পাবা, যে সেই লাইনে লেখা আছে যে পরমাণুর নিউক্লিয়াসে যতটি প্রোটন আছে, যতটি প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে ঠিক ততটি ইলেকট্রন থাকে। নিউক্লিয়াসের বাইরে ঠিক ততটি ইলেকট্রন থাকে। তাহলে এখান থেকে আমরা কি জানলাম? যে পরমাণু নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে ঠিক ততটি ইলেকট্রন থাকে। তার মানে একটা পরমাণুকে যদি নিরপেক্ষ হতে হয়, চার্জ নিরপেক্ষ হতে হয়, তাহলে অবশ্যই পজিটিভ এবং নেগেটিভ চার্জ সমান থাকতে হবে, তাহলেই তো সে নিরপেক্ষ হবে। এই কথা থেকে এই লাইনটা লিখছি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে পরমাণুতে নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকে, তাহলে এই পরমাণু নিউক্লিয়াসে কতটি প্রোটন থাকে? 17টি।
তাহলে যতটি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে ঠিক ততটি ইলেকট্রন থাকে। তাহলে এখানে কতটি প্রোটন আছে? 17টি প্রোটন। তাহলে এই লাইন অনুযায়ী নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন কয়টা থাকার কথা? নিউক্লিয়াসের বাইরে অবশ্যই তোমরা বলবা 17টা ইলেকট্রন থাকার কথা। কেন? কারণ এই লাইন অনুযায়ী আমরা বলতে পারি যে যতটি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে যেহেতু ততটি ইলেকট্রন থাকে, তাহলে আমরা বলতে পারবো যে পরমাণুর প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান। পরমাণুর প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কি সমান থাকে। তাহলে একটু আগে দেখো ভাইয়া, প্রোটন সংখ্যা আর পারমাণবিক সংখ্যাকে সমান লিখছিলাম না? তাহলে আমরা প্রোটন সংখ্যা আর পারমাণবিক সংখ্যাও যেহেতু সমান, তাহলে আমরা এর সাথে আরেকটা জিনিস লিখতে পারি যে পারমাণবিক সংখ্যা। তাহলে এখান থেকে এই লাইনটা মনে রাখতে পারলে খুবই ভালো হবে যে প্রোটন সংখ্যা ইজ ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা ইজ ইকুয়াল টু পারমাণবিক সংখ্যা। তাহলে একটি পরমাণুর প্রোটন সংখ্যা যত হবে ইলেকট্রন সংখ্যাও তত হবে, পারমাণবিক সংখ্যাও তত হবে। কিন্তু অবশ্যই এটা কার ক্ষেত্রে মনে রাখতে হবে? এটি শুধুমাত্র পরমাণুর ক্ষেত্রে। এই লাইনটা কার ক্ষেত্রে প্রযোজ্য? পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে ভাইয়া বলো দেখি এই পরমাণুটার প্রোটন সংখ্যা কত? অবশ্যই তোমরা জানো, এই আমি এতক্ষণ যেগুলো বললাম সেই অনুযায়ী প্রোটন সংখ্যা কয়টা? প্রোটন 17টি। তাহলে ইলেকট্রন সংখ্যা কয়টি? ইলেকট্রন সংখ্যা কত হবে? 17টি। নিউট্রন সংখ্যা হাফ। তারপরে হলো পারমাণবিক সংখ্যা কত হবে? পারমাণবিক সংখ্যাও কত হবে? অবশ্যই 17টি। তাহলে দেখো ভাইয়া, এখানে আমরা প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা যেহেতু সমান সমান বলছি, তাহলে অবশ্যই আমরা এই পরমাণু থেকে এই তিনটা জিনিস লিখতে পারি। তাহলে আশা করি পারমাণবিক সংখ্যার টপিক নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নয়। এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ যে পারমাণবিক সংখ্যা পরমাণুর আসল পরিচয়। এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। পারমাণবিক সংখ্যা পরমাণুর আসল পরিচয়। ঠিক আছে? তাহলে আমরা পারমাণবিক সংখ্যা সম্পর্কে জানলাম। এরপরে আমরা ভর সংখ্যা সম্পর্কে জানব। পারমাণবিক ভর বা ভর সংখ্যা সম্পর্কে আমরা জানব। তাহলে আমরা এরপরে পারমাণবিক সংখ্যা তো শিখলাম, এবার আমরা ভর সংখ্যা শিখব। তাহলে ভর সংখ্যার ক্ষেত্রে আমরা ভর সংখ্যা বা মাস নাম্বার, ভর সংখ্যা বা মাস নাম্বার সম্পর্কে। এখানে আরেকটা জিনিস হলো যে পারমাণবিক সংখ্যাকে জেড, ক্যাপিটাল জেড দ্বারা প্রকাশ করা হয়। এই জিনিসটা নোট করে রাখো, জেড দ্বারা প্রকাশ করা হয়। পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা কি করা হয়? জেড দ্বারা প্রকাশ করা হয়। এরপরে আমরা ভর সংখ্যা পড়ব। কোন পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে কি বললাম? প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলে। কোন পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলে। ভর সংখ্যা বলে। তো প্রিয় শিক্ষার্থীরা, একটু ডিটেলসে বলতে গেলে একটু সময় লাগবে, তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। আশা করি এগুলো টপিক সম্পর্কে তোমাদের আর সমস্যা থাকার কথা। তো কোন পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলে। ওই পরমাণুর ভর সংখ্যা বলে। ওই পরমাণুর ভর সংখ্যা বলে। তাহলে একটা পরমাণুর ভর সংখ্যা কিসের কিসের যোগফলের সমান? প্রোটন ও নিউট্রন। দেখা যায় যে প্রোটন ও নিউট্রন সংখ্যা, একটা পরমাণুতে যে প্রোটন এবং নিউট্রন সংখ্যা থাকবে সেই সংখ্যা দুটিকে যোগ করলে যেটা হবে সেটা হবে ওই পরমাণুর ভর সংখ্যা। তাহলে ধরো এক্সাম্পল দেখায় যে এই যে একটা পরমাণু আছে,
এই পরমাণুর 17টা প্রোটন আছে, 10টা নিউট্রন আছে। তাহলে বলো এই পরমাণুর ভর সংখ্যা কত? তাহলে তোমরাই বলো এই পরমাণুর ভর সংখ্যা কত? সংজ্ঞাতে আসো। প্রোটন ও নিউট্রন, প্রোটন ও নিউট্রনের সংখ্যাকে যোগ করলে যেটা হবে সেটাই ভর সংখ্যা। তাহলে প্রোটন আছে কতটি? 17টি। নিউট্রন আছে 10। 17 10 যোগ করলে হয় 27। তাহলে অবশ্যই এই পরমাণুর ভর সংখ্যা 27। বুঝছো? তাহলে আমরা এখান থেকে সূত্র লিখতে পারবো। দেখো কিভাবে সূত্র শিখাই তোমাদের। তাহলে আমরা এই সংজ্ঞা থেকে সূত্র লিখতে পারি এভাবে যে ভর সংখ্যা, তাহলে ভর সংখ্যা দাঁড়াচ্ছে কি? ভর সংখ্যা ইজ ইকুয়াল টু প্রোটন সংখ্যা, ভর সংখ্যা ইজ ইকুয়াল টু প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। ভর সংখ্যা ইজ ইকুয়াল টু প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে এই যে একটা সূত্র দাঁড়ালো, ভর সংখ্যা ইজ ইকুয়াল টু প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে ভর সংখ্যা বের করতে গেলে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যাকে যোগ করতে হয়। তাহলে এটা একটা সূত্র হলে এখান থেকে আমরা আরো দুটো সূত্র তৈরি করতে পারবো। যেমন প্রোটন সংখ্যা বের করতে পারবো, আবার নিউট্রন সংখ্যা বের করতে পারবো। তো এখান থেকে প্রোটন সংখ্যা কিভাবে বের করবো দেখো। আমরা যদি এই প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা অংশটাকে বামে নিয়ে আসি, যেমন প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, ডানেরটা নিয়ে আসছি কোথায়? বামে, আর বামেরটা নিয়ে যাব ডানে। তাহলে বামে কি ছিল? ভর সংখ্যা, আসলো কোথায়? ডানে। এখন আমরা এখান থেকে যে কোনো একটা বের করতে পারবো। যেমন আমি যদি বলি প্রোটন সংখ্যা বের করি, তাহলে প্রোটন সংখ্যা ইজ ইকুয়াল টু কি হবে? প্রোটন সংখ্যা ইজ ইকুয়াল টু ভর সংখ্যা, এই প্লাসটা ডানে গেলে হবে মাইনাস নিউট্রন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা ইজ ইকুয়াল টু ভর সংখ্যা প্লাস মাইনাস নিউট্রন সংখ্যা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা ঠিক অনুরূপ ভাবে তোমরা এখান থেকে নিউট্রন সংখ্যা বের করতে পারবে। নিউট্রন সংখ্যার ক্ষেত্রে কি হবে? তাহলে নিউট্রন সংখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে বের করব? নিউট্রন সংখ্যা ইজ ইকুয়াল টু, এটাই হবে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, জাস্ট উল্টাটা। মানে যেটা একটু আগে আমরা প্রোটন সংখ্যা বের করছিলাম সেখান থেকে এবার নিউট্রন সংখ্যা বের করতে পারবো। তাহলে আসলে আমাদের সূত্র দাঁড়ালো এই তিনটা লাইন, এখানে দুইটা আর এই যে উপরের একটা। এই একটা সূত্র থেকে আমরা এই দুটো সূত্র তৈরি করতে পারলাম। এগুলো অবশ্যই এমসিকিউ এর জন্য আমরা মাথায় রাখবো। ঠিক আছে? তাহলে আমরা ভর সংখ্যা থেকে কি ধারণা পাবো? যে ভর সংখ্যা হলো পরমাণুর প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগ, মানে যোগফল। ঠিক আছে? তাহলে এখানে আরেকটা জিনিস, যে ভর সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করা হয়। ভর সংখ্যা কি দিয়ে প্রকাশ করা হয়? জেড দিয়ে প্রকাশ করা হয়। ভর সংখ্যাকে ক্যাপিটাল জেড দ্বারা, সরি, ভর সংখ্যাকে ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করা হয়, সরি, এ দ্বারা প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়। ভর সংখ্যাকে ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করা হয়। যে গরম পড়ছে, যে ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা ভর সংখ্যা সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পাবো এখান থেকে। এখন ভর সংখ্যার সাথে আরেকটা ব্যাপার আছে, যেটা সিকিউ কোশ্চেনে আসছে অলরেডি 23 সালে চট্টগ্রাম এবং চট্টগ্রাম বোর্ডে। সেটা হলো ভর সংখ্যা আর ভর আলাদা জিনিস। ভর সংখ্যা আর ভর আলাদা জিনিস। কোন পরমাণুর প্রকৃত ভর বা নিউক্লিয়াসের প্রকৃত ভর যেরকম, মানে একটা ব্যাপার, আর একটা হলো ভর সংখ্যা। এই দুইটার মধ্যে পার্থক্য শিখাবো তোমাদের। আচ্ছা, আশা করি এগুলো তোমরা লিখছো। তাহলে দেখো, ভর সংখ্যা বললে কি বুঝবো? একটু আগে যে সূত্রটা লিখাইছিলাম, ভর সংখ্যা ইজ ইকুয়াল টু প্রোটন সংখ্যা, আচ্ছা বাংলায় লিখি, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। ভর সংখ্যা ইজ ইকুয়াল টু প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। কিন্তু আমাদের যদি বলে যে পরমাণুর প্রকৃত নিউক্লিয়াসে, মানে পরমাণুর প্রকৃত ভর বা নিউক্লিয়াসের প্রকৃত ভর, নিউক্লিয়াসের প্রকৃত
ভর বের করো, নিউক্লিয়াসে প্রকৃত ভর, নিউক্লিয়াসের প্রকৃত ভর, তখন কি আসলে ওই ভর সংখ্যা সূত্র হবে? না। কেন নয়? কারণ ভর সংখ্যা আর নিউক্লিয়াসের প্রকৃত ভরের মধ্যে পার্থক্য আছে। কিভাবে দেখো, একটা পরমাণুর নিউক্লিয়াসে, আচ্ছা আমি নিচেটা মিশাই দিই। দেখো একটা পরমাণুর নিউক্লিয়াস, এটা ধরো একটা পরমাণু নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসে তো সমস্ত ভর জমা থাকে। নিউক্লিয়াসে সমস্ত ভর যে জমা থাকে এটি কোন কোন করার কারণে? এটা প্রোটন এবং নিউট্রন করার কারণে। নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন কণা থাকে, এর বাইরে তো নিউক্লিয়াসে কোনো কণা থাকে না। তাহলে নিউক্লিয়াসের ভর বলতে এই দুই কণার যোগফল হবে। তাহলে নিউক্লিয়াসের ভর বা নিউক্লিয়াসের প্রকৃত ভর এটি মূলত বোঝায় যে ওই পরমাণুতে নিউক্লিয়াসে যতটি প্রোটন আছে তার ভর এবং যতটি নিউট্রন আছে তার ভরের যোগফল। ভাইয়া তাহলে ভর সংখ্যার সাথে পার্থক্য করি। আচ্ছা, ভর সংখ্যার সাথে এই ভরের পার্থক্য হলো, ভর সংখ্যা মানে হলো প্রোটনের সংখ্যাটা। যেমন এখানে প্রোটনের সংখ্যা কত আছে? 17, এই সংখ্যাটা, আর নিউট্রনের সংখ্যা কত আছে? 10। এই দুই সংখ্যাটা যোগ করে যেটা আসে সেটাকে ভর সংখ্যা বলে, একটা নাম্বার। কিন্তু ভর হলো এই দুই কণা যতটি আছে প্রত্যেকটা কণার ভরের যোগফলটাই হলো ভর। কিভাবে? যেমন 17টি প্রোটন আছে, আর আমরা একটা প্রোটনের ভর একটু আগে তোমাদের বলছিলাম যে 40 পেজে প্রোটনের ভর, ইলেকট্রনের ভর, নিউট্রনের ভর দেওয়া আছে, সেই ভরটা। তাহলে ওই যে ভরটা দেওয়া আছে 40 পেজে, ওটা হলো একটা পরমাণু। এরকম এখানে কতটি প্রোটন আছে? ওইখানে যেমন একটা প্রোটনের ভর আছে, সরি, ঠিক অনুরূপভাবে এখানে কতটি প্রোটন আছে? 17টি। তাহলে 17টি প্রোটনের ভর এবং 10টি নিউট্রনের ভর যোগ করলে যে হবে সেটাই হবে নিউক্লিয়াসের ভর। বুঝতে পারছো? তাহলে নিউক্লিয়াসের ভর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি একটি প্রোটনের ভর গুণন প্রোটন সংখ্যা প্লাস একটি নিউট্রনের ভর গুণন নিউট্রন সংখ্যা। একটি নিউট্রনের ভর গুণন নিউট্রন সংখ্যা, একটি প্রোটনের ভর গুণন প্রোটন সংখ্যা। এই সূত্রটা অবশ্যই লিখতে হবে। এখানে প্রোটন সংখ্যা বলতে বোঝায় যে কয়টি প্রোটন প্যাসেজে দেওয়া থাকবে সেই টোটাল প্রোটন সংখ্যাটা, এটা মাথায় রাখতে হবে। তাহলে এই সূত্রটা দিয়ে পরীক্ষায় অবশ্যই কোশ্চেন চলে আসছে। চট্টগ্রাম বোর্ড 23, তোমরা যারা এসএসসি 27 এবং 28 স্টুডেন্টরা আছো, তোমরা যদি গাইড নিয়ে থাকো তাহলে গাইডটি দেখতে পাবা, আর যদি না নাও তাহলে গাইড নেওয়ার পর দেখতে পাবা যে এরকম কোশ্চেন চট্টগ্রাম বোর্ডে আসছে। এবং এই সূত্রটা অবশ্যই সিকিউ কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট, মনে থাকবে। তাহলে ভাইয়া আমরা এখান থেকে ভর সংখ্যা সম্পর্কে জানলাম। কি জানলাম? ভর সংখ্যা সম্পর্কে। এখন তোমাদের বইয়ে 41 পেজে একটা প্রতীক দিয়ে কিছু বোঝানো আছে, সেইটা সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। যেমন তোমাদের বইয়ে সোডিয়াম দেওয়া আছে, এভাবে একটা সোডিয়ামের প্রতীক দিয়ে, এখানে সোডিয়ামের নিচে 11 আছে আর উপরে 23 আছে, এগুলাতে কিছু বোঝানো আছে। আসলে তোমাদের বইয়ে 41 পেজ যেটা দেওয়া আছে এটা হলো পরমাণুর একটা পরিচয়, কিন্তু আমাদের বোর্ড এক্সাম গুলাতে পরমাণু না দিয়ে আয়ন আসে। আমি তোমাদের দুই টাইপেই শেখাবো যাতে পরীক্ষায় কোনো ঘাটতি না থাকে। জাস্ট ক্লাসটা কন্টিনিউ করো। দেখো এই যে সোডিয়াম পরমাণুটা, এর বাম পাশে নিচ দিকে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাকে বলে প্রোটন সংখ্যা। সেই সংখ্যাটাকে কি বলে? প্রোটন সংখ্যা। আর এই যে ওর উপরে যে সংখ্যাটা থাকে বাম পাশে উপরে মাথার দিকে, এই সংখ্যাটাকে বলা হয় এই সংখ্যাটাকে বলা হয় ভর সংখ্যা। এই সংখ্যাটাকে বলে ভর সংখ্যা। আর এটা হলো পরমাণুর প্রতীক। এইটা পুরোটাই হলো পরমাণুর কি? এই পুরো অংশটা হলো পরমাণুর প্রতীক। এটা কার প্রতীক? অবশ্যই তোমরা জানো ভাইয়ারা, এটা হলো সোডিয়ামের। তাহলে সোডিয়ামের বাম পাশে নিচ দিকে যে সংখ্যা সেটা হলো প্রোটন সংখ্যা, উপরের দিকে মাথার কাছে যে সংখ্যা সেটা হবে ভর সংখ্যা। ঠিক আছে? তাহলে আমরা এখানে বইয়ে যেটা দেওয়া আছে সেটা না করে আমরা কিভাবে কি একটা লিখতে পারি না? দেখো দেখি,
যে আমি একটা অজানা মূল নিলাম, এক্স দিয়ে যে কোনো মূলকে বোঝানো হয়। এটা হলো ধরো এক্স হলো প্রতীকী অর্থে, এক্স হলো প্রতীকী অর্থে, মানে কোনো মূল নয়। তো এখানে আমি পি লিখলাম, এখানে কিউ লিখলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এক্স একটা অজানা পরমাণু যেটা 118টা মূলকে প্রতিনিধিত্ব করে। তার মধ্য থেকে এই মূল দিয়ে আমি যে কোনো মূলকে বোঝাতে পারি। তো এই পি কে কি বলবো তাহলে? এই অনুযায়ী পি কে কি বলে? পি হলো পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। কারণ একটু আগেই তোমাদের শিখাইছি যে প্রোটন সংখ্যা আর পারমাণবিক সংখ্যা সমান, আর এটা দিয়ে কি বোঝায়? ভর সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যা কি হবে? অতএব নিউট্রন সংখ্যা কিভাবে বের করব? নিউট্রন সংখ্যার সূত্র একটু আগে শিখেছিলাম যে এই সূত্র থেকে নিউট্রন সংখ্যা বের করব কিভাবে? ভর থেকে প্রোটনটাকে বাদ দিতে হবে। ভর থেকে কি বললাম? ভর থেকে প্রোটন বাদ। ভর কি আছে? কিউ। প্রোটন কি আছে? পি। একে কি করতে হবে? বাদ দিতে হবে, তাহলে নিউট্রন সংখ্যা পাবো। বুঝতে পারছো? আর কোনো সমস্যা থাকার কথা না আশা করি। তাহলে এই পরমাণুর বাম পাশের নিচ দিকে যে সংখ্যা, যেটাকে আমি মনে রাখার জন্য বলি পায়ের কাছে, সেটা হবে প্রোটন সংখ্যা, সেটাকেই বলে পারমাণবিক সংখ্যা। আর ওর মাথার কাছে যে সংখ্যা থাকে সেটা হলো ভর সংখ্যা, সেটা হলো ভর সংখ্যা বা অ্যাটম মাস নাম্বার। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আয়ন সম্পর্কিত যে অংশগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ।